তো স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ডিএস সাজেশনে। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব মূলত দ্বাদশ অর্থাৎ ক্লাস 12-এর ইতিহাসের তৃতীয় অধ্যায় নিয়ে। দেখো এই তৃতীয় অধ্যায়ের কি আছে কি না পড়তে হবে সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, বা অধ্যায় ভিত্তিক একটা আলোচনা থাকে সেটা আমি করে দিয়েছি। যদি সেই ভিডিও কেউ দেখে না থাকো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আজকের ভিডিওতে আলোচনা করব যারা বড় কোশ্চেন নিয়ে টেনশনে আছো যে এই তৃতীয় অধ্যায় থেকে বড় কোশ্চেন কি পড়ে যাব, তাদের জন্য আজকের ভিডিওটি। তো দেখো আজকের এই ভিডিওতে তৃতীয় অধ্যায় থেকে কি বড় কোশ্চেন সাজেশান থাকছে, এবং সাথে শুধু সাজেশান থাকলেই হবে না, তার সঙ্গে যদি উত্তরটাও থাকে কিন্তু সব থেকে বেস্ট হয়। অর্থাৎ পরীক্ষার খাতায় কি উত্তর লিখে আসব এই চিন্তা আর করা লাগবে না, কারণ উত্তর আমি এই ভিডিওতেই ডিসকাশন করব তোমাদের সাথে। তো কি উত্তর লিখবে তোমরা সেগুলো তো ডিসকাশন করবোই। তার আগে যদি চ্যানেল তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদেরকেও শেয়ার করে যাও, যাতে তারাও এই সুযোগটা একটু পায়, অর্থাৎ তারাও যেন সাজেশানটা পাওয়ার সাথে সাথে উত্তরগুলো পেয়ে যেতে পারে। তো অন্য কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ সাজেশান যেটা আছে অবশ্যই পাবে, সাথে উত্তরও পাবে। তো দেখো সামনে টেস্ট পরীক্ষা, ঠিক তার কিছু মাস পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা পেরোতে না পেরোতেই কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে। তো সেই টেনশন দূর করে এখন থেকেই একটা জোর কদম প্রস্তুতি নিতে আমাদেরকে অবশ্যই হবে। তো দেখো বড় কোশ্চেনের কী আজকে সাজেশান আছে, একবার কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। উত্তর কি আছে দেখে নাও। হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য। উত্তর কি আছে দেখো, ভারতে সর্বপ্রথম 1832 খ্রিস্টাব্দে রেলপথ স্থাপনের প্রস্তাব ওঠে। শেষ পর্যন্ত 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল লর্ড ডালহৌসি ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করে। 21 মাইল দীর্ঘ এই রেলপথ স্থাপিত হয়েছিল বোম্বাই থেকে থানে পর্যন্ত। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, তোমরা কিন্তু এইভাবে পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো লিখবে, যাতে উত্তরগুলো কিন্তু একদম মজবুত হয়, অর্থাৎ খুব সুন্দর হয় উত্তরগুলো। দেখো প্রশাসনিক উদ্দেশ্য বলছে, দেখো ডালহৌসির আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয়। ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রিটিশ প্রশাসনের কার্যকারণ বজায় রাখার জন্য রেলপথের মতো আধুনিক পরিবহন ব্যবস্থার প্রয়োজন ছিল। এরপর 2 নম্বর পয়েন্ট দেখো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে বিশেষত ব্রিটিশ ব্যবসায়ীদের বাণিজ্যের সম্প্রসারণ ও বিকাশ ঘটানো ছিল রেলপথ স্থাপনের অন্যতম প্রধান উদ্দেশ্য। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট কি আছে, সামরিক ও জরুরি পরিস্থিতির মোকাবিলা। কি লেখা আছে দেখো, ভারতের দূরবর্তী স্থানে দ্রুত সেনাবাহিনী প্রেরণ এবং সৈন্যদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, রসদ ও অর্থ প্রেরণের জন্য রেলপথ স্থাপন ছিল অপরিহার্য। এর দ্বারা ভারতীয় জাতীয় সংগ্রাম প্রতিহত করা সহজ হবে বলে ভেবেছিল ব্রিটিশরা। এছাড়া দুর্ভিক্ষ, মহামারী বা প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি জরুরি পরিস্থিতির সময় ব্যবস্থা গ্রহণ করার জন্য রেল পরিবহন খুবই প্রয়োজনীয় ছিল। 4 নম্বর পয়েন্ট কি আছে দেখো, ব্রিটিশ পুঁজির বিনিয়োগ। এরপর দেখো বলছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে প্রচুর সঞ্চিত উদ্বৃত্ত পুঁজি ব্রিটিশ শিল্পপতিরা নিরাপদ ও লাভজনক বাণিজ্যে বিনিয়োগ করতে চেয়েছিল। তারা এক্ষেত্রে ভারতের রেলপথ নির্মাণকে বেছে নিয়েছিল। ব্রিটিশ পুঁজিপতিদের অর্জিত লাভের অর্থে ব্রিটিশ শিল্প কাঠামোকে উন্নত করে তোলা হয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো, মুনাফা অর্জন। বলছে দেখো, ভারতের রেলপথ ব্যবস্থা চালু হলে ইঞ্জিন, মালগাড়ি, রেলপথের সরঞ্জাম বিক্রি করে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে বলে মনে করেছিল ব্রিটিশ পুঁজিপতিরা। এরপরে দেখো বলছে, ভারতের রেলপথ প্রবর্তনের প্রভাব কি আছে। ভারতের রেলপথ প্রবর্তনের ফলে দেশীয় অর্থনীতিতে গভীর প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। এই প্রভাব যেমন ইতিবাচক ছিল তেমনই নেতিবাচকও ছিল। যথা ইতিবাচক প্রভাবগুলি কি ছিল ইতিবাচক প্রভাব, বলছে দেখো ভারতের রেলপথ নির্মাণের ইতিবাচক প্রভাবগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দেখো, যোগাযোগের প্রসার। ভারতে রেলপথ স্থাপনের পর সাধারণ মানুষের যাতায়াত, পণ্য চলাচল ইত্যাদি অনেক সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছিল। এরপর বলছে 2 নম্বর পয়েন্ট দেখো, পরিবহনের উন্নতি। রেলপথ বিস্তারের ফলে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছিল।
3 নম্বর পয়েন্ট বলছে দেখো রপ্তানি বৃদ্ধি। রেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থার সাহায্যে লৌহ ইস্পাত, কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশ সম্ভব হয়েছিল। 4 নম্বর পয়েন্ট কি আন্তর্জাতিক বাজার। রেলপথ স্থাপনের পর ভারতের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত হয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি। কি বলছে সেখানে রেলের মাধ্যমে স্বল্প ব্যয়ে মালপত্র পরিবহন করা সম্ভব হয়েছিল, ফলে আমদানি ও রপ্তানি বৃদ্ধি পেয়েছিল। 6 নম্বর বলছে কর্মসংস্থান। এখানে দেখো লেখা আছে রেলপথ স্থাপনের পরে ভারতে প্রভূত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল। এবার বলছে দেখো এর আগে গেল ইতিবাচক প্রভাব, এখন বলছে নেতিবাচক প্রভাব। কি আছে সেখানে ভারতে রেলপথ স্থাপনের নেতিবাচক প্রভাব বা কুফলগুলি হলো 1 নম্বর পয়েন্ট দেখো কুটির শিল্প ধ্বংস সাধন। বলছে ইংল্যান্ডের কলকারখানায় উৎপন্ন সস্তায় কাপড় ও অন্যান্য পণ্য সামগ্রী রেল পরিবহনের মাধ্যমে ভারতের বাজার দখল করে নিয়েছিল, ফলে ভারতের কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 2 নম্বর পয়েন্ট কি বলছে সম্পদের বহির্নিষ্ক্রমণ। এখানে বলছে দেখো রেল ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় ভারতীয় সম্পদের ক্রমশ নিষ্ক্রমণ ঘটে। এছাড়াও রেল ব্যবস্থার ফলে কৃষির ক্ষতি, কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য, ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে বৈষম্য প্রভৃতি দেখা গিয়েছিল। 3 নম্বর পয়েন্ট বলছে সম্পদের বহির্গমন ও গ্যারান্টি প্রথা। এখানে বলছে দেখো গ্যারান্টি প্রথার মাধ্যমে ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পদের বহির্গমন ঘটতে থাকে। তো প্রথম প্রশ্নের উত্তর ওইটুকুই ছিল। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে অবশিল্পায়ন বলতে কি বোঝো। ঔপনিবেশিক যুগে ভারতের এর কি প্রভাব পড়েছিল, অথবা এর সাথে কি কোশ্চেন থাকতে পারে অবশিল্পায়ন কাকে বলে, অবশিল্পায়নের কারণগুলি উল্লেখ করো। এছাড়া থাকতে পারে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল উল্লেখ করো। প্রথমে জানবো আমরা অবশিল্পায়ন কি। দেখো অবশিল্পায়ন কি বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক অর্থনীতির দুঃখজনক পরিণাম ছিল ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্প এবং নির্দিষ্টভাবে বস্ত্রশিল্পের ধ্বংস সাধন। ঐতিহাসিকেরা একে অবশিল্পায়ন বলে উল্লেখ করেছেন। থার্নার বলেছেন যে হস্তশিল্পে নিয়োজিত জনসংখ্যার হ্রাসপ্রাপ্তি হল অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি কোনো দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদের জীবিকা অর্জন শুরু করে তবে তাকে অবশিল্পায়ন বলে। দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত প্রমুখ মনে করেন ঔপনিবেশিক অর্থনীতির প্রভাবে ভারতের চিরাচরিত বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয়। কোনো নতুন শিল্প গড়ে না ওঠায় যে পরিস্থিতি সৃষ্টি তাকে অবশিল্পায়ন বলে। এরপর বলছে দেখো অবশিল্পায়নের কারণ কি কি কারণ আছে অবশিল্পায়নের। বিভিন্ন কারণে ভারতে অবশিল্পায়ন ঘটেছিল। অবশিল্পায়নের মূল কারণগুলি হলো প্রথম কারণ দেখো কোম্পানির একচেটিয়া বাণিজ্য। পলাশির যুদ্ধের পর বাংলায় ইংরেজ কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে ভারতীয় শিল্পী ও কারিগরদের ওপর কোম্পানির কর্মচারীদের অত্যাচার বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট কী আছে না দ্বিতীয় কারণ শিল্প বিপ্লবের অভিঘাত। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে ইংল্যান্ডের কলকারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী ভারতের বাজারকে ছেয়ে ফেলে। হ্যামিল্টন, রাশবুর্গ, উইলিয়ামসন প্রমুখ মনে করেন শিল্প বিপ্লবই ভারতের শিল্প বাণিজ্যের ধ্বংসের সাধন করে। 3 নম্বর পয়েন্ট দেখো অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে অবাধ বাণিজ্য নীতি প্রবর্তিত হয়। এর ফলে ব্রিটিশ পুঁজিপতিদের বাণিজ্যিক অধিকার স্বীকৃত হওয়ায় অবশিল্পায়ন পরিপূর্ণ অবয়ব ধারণ করে। 4 নম্বর পয়েন্ট দেখো বৈষম্যমূলক শুল্ক নীতি। বৈষম্যমূলক শুল্ক নীতি দেশীয় ব্যবসায়ীদের এক অসম প্রতিযোগিতায় নিক্ষিপ্ত করে। এর অবশ্যম্ভাবী ফল ছিল দেশীয় শিল্পের অবক্ষয়। 5 নম্বর পয়েন্ট দেখো দেশীয় রাজন্যবর্গে পৃষ্ঠপোষকতার অভাব। ইংরেজ কোম্পানি সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে দেশীয় রাজারা ক্রমশ ক্ষমতাচ্যুত হতে থাকে, ফলে দেশীয় শিল্পদ্রব্যের প্রতি তাদের পৃষ্ঠপোষকতার অভাব ঘটে। 6 নম্বর পয়েন্ট বলছে প্রযুক্তি ও মূলধনের অভাব। এখানে বলছে দেখো ইংল্যান্ডে মূলধন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া দ্রুত উন্নতি হয়, কিন্তু ভারতীয় উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি ও মূলধনের অভাব ছিল, ফলে আধুনিক প্রযুক্তির সঙ্গে ভারতের পুরাতন প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। এবার দেখো অবশিল্পায়নের পরিণতি বা ফলাফল।
প্রথম পয়েন্ট কী আছে, কুটির শিল্পের ধ্বংস। কুটির শিল্প ভারতীয়দের এক অন্যতম জীবিকা ছিল। 1813 খ্রিস্টাব্দের পর ব্রিটেনের কলকারখানায় তৈরি জিনিসপত্রে ভারতীয় বাজারের ভরে উঠলে কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। 2 নম্বর পয়েন্ট বলছে কর্মহীনতা। হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসের ফলে বহু দেশীয় শ্রমিক কারিগর কর্মহীন হয়ে পড়ে। কৃষির ওপর চাপ সৃষ্টি। অবশিল্পায়নের ফলে বেকার হয়ে যাওয়া শিল্পী ও কারিগররা বিকল্প কোনো কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তারা কৃষিকাজে নিযুক্ত হন, ফলে কৃষির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, নগর জীবনের ধ্বংস সাধন। অবশিল্পায়নের ফলে মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট, মুসলিপত্তনম প্রভৃতি নগরগুলির জনবিরল হতে শুরু করে, ফলে নগরের অবক্ষয় শুরু হয়। এই অ্যারো চিহ্নটা তোমরা এই যে শুরু করে তারপরে বলতে হবে, কেননা নগরের স্থানীয় মানুষেরা কর্মসংস্থানের অভাবে গ্রামে গিয়ে চাষাবাদের জীবিকা বেছে নেয় এবং বসতি স্থাপন করে। এরপরে এই যে ফলে নগরের অবক্ষয় শুরু হয়। এখানে একটু তোমরা গুছিয়ে লিখবে, যেহেতু অ্যারো চিহ্নটা দেওয়া আছে এখানে। 5 নম্বর পয়েন্ট দেখো, কাঁচামাল রপ্তানিকারক দেশ। অবশিল্পায়নের ফলে ভারত একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। এদেশের কাঁচামাল সস্তায় ইংল্যান্ডে রপ্তানি হতে থাকে, ফলে ইংল্যান্ডের শিল্পায়নে গতি বৃদ্ধি পায়। দারিদ্রতা বৃদ্ধি। পরের পয়েন্ট, শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়, ফলস্বরূপ ভারতে দারিদ্রতা বৃদ্ধি পায়। দুর্ভিক্ষ, মহামারী, দারিদ্রতা ভারতীয় জনজীবনের নিত্য সঙ্গী হয়ে ওঠে। উপসংহার। ঐতিহাসিক মরিস ডি মরিস প্রমুখ মনে করেন ভারতের অবশিল্পায়ন বাস্তব ঘটনা ছিল না, বরং তা ছিল অলীক কল্পনা। কারণ শিল্পদ্রব্যের আমদানিকে জাতীয়তাবাদীগণ অবশিল্পায়ন বলে ভুল করেছেন। তবে অন্যদিকে সব্যসাচী ভট্টাচার্য, ইরফান হাবিব, বিপিনচন্দ্র প্রমুখ মনে করেন এটি ছিল বাস্তব সত্য। এই বিষয়ে মতানৈক্য থাকলেও এর কুপ্রভাব অস্বীকার করা যায় না। এর পরে প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী? অথবা এর পরিবর্তে যে কোশ্চেনটা থাকতে পারে, চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন ফলাফলগুলি উল্লেখ করো। তো উত্তর যেভাবে আছে তোমরা যদি ভালো করে লিখে আসতে পারো অবশ্যই 8 নম্বর পাবে। প্রথমে দেখো শর্ত কী আছে। লর্ড কর্নওয়ালিস বিলাতের পরিচালক সভার অনুমোদন পেয়ে 10 সাল বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যার এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। চিরস্থায়ী ব্যবস্থা বলা হয় যে, অর্থাৎ এর শর্তগুলি কি। প্রথম দেখো, যে জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট বলছে জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। 3 নম্বর বলছে দেখো, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। পরের পয়েন্ট দেখো, নির্ধারিত ভূমি রাজস্বের শতকরা 89% সরকার এবং 11% জমিদার পাবেন। 5 নম্বর দেখো, সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে। 6 নম্বর বলছে দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে তাকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব মেটাতে হবে। 7 নম্বর দেখো, ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী ও অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মুকুব করা হবে না। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল কী আছে একবার দেখে নেবো আমরা। বলছে বড় লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেন, আবার কেউ কেউ এর কুফলগুলি বেশি গুরুত্ব বলে মনে করেন। তো এই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কী ছিল একবার দেখে নেব আমরা। সুফল দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন সুফলগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দেখো, বাজেট তৈরির সুবিধা। কি লেখা আছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার যথেষ্ট উন্নতি হয় এবং নির্দিষ্ট সময় সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয়। দ্বিতীয় পয়েন্ট দেখো, উৎখাতের সম্ভাবনা হ্রাস। কি লেখা আছে, কৃষকদের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও সুবিধা হয়, তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। 3 নম্বর পয়েন্ট দেখো, কৃষির উন্নতি।
চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির ওপর জমিদারদের স্বত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। 4 নম্বর পয়েন্ট দেখো, ব্রিটিশদের অনুগত গোষ্ঠী। চিরস্থায়ী বন্দোবস্তে সরকারের অস্তিত্বের ওপর জমিদারদের অস্তিত্ব নির্ভরশীল ছিল, তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে। তাদের সমর্থনে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। এবার বলছে কুফল, অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম চিরস্থায়ী বন্দোবস্তের সুফল, এখন বলছে কুফল। দেখো কি লেখা আছে, বিভিন্ন ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন কুফল উল্লেখ করলেও কোনো ঐতিহাসিক কোনো ঐতিহাসিক এই বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলই বেশি ছিল বলে মনে করেন। কুফলগুলি নিচে উল্লেখ করা হলো। প্রথম পয়েন্ট দেখো, জমিদারির অবসান। লেখা আছে দেখো, সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে ব্যর্থ হয়ে বহু পুরানো জমিদার তাদের জমিদারি হারান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ায় প্রথম 20 বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারান। 2 নম্বর পয়েন্ট দেখো, নতুন জমিদারের উত্থান। পুরানো বহু জমিদার তাদের জমিদারি হারালেও শহুরে ধনী বণিকরা এই জমিদারিগুলি কিনে নেন। এইসব ভুইপোড় নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণের কোনো ইচ্ছা ছিল না। তারা শহরে বসে নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন। 3 নম্বর পয়েন্ট দেখো, কৃষকদের উচ্ছেদ। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্ত হন বলে কোনো পণ্ডিত মনে করলেও অনেকে মনে করেন যে এই ব্যবস্থায় জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে জমি থেকে ঘন ঘন উৎখাত করত। 4 নম্বর পয়েন্ট বলছে সরকারের লোকসান। জমিদাররা চাষিদের কাছ থেকে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করলেও এই বাড়তি রাজস্বের অংশ সরকার পেত না। সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হলে ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি, পতিত জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারের আয় বহুগুণ বাড়লেও এই বাড়তি আয়ের কোনো অংশ সরকার পেত না। 5 নম্বর পয়েন্ট দেখো, মধ্যস্বত্বাভোগীর উত্থান। কি লেখা আছে না, চিরস্থায়ী বন্দোবস্তে সরকার ও জমিদারের মাঝখানে পত্তনিদার, দরপত্তনিদার, দরদার পত্তনিদার প্রভৃতি বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। এই সব মধ্যস্বত্বভোগীরা সীমাহীন আর্থিক শোষণ চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। এছাড়াও জমির উন্নতি ব্যাহত, কৃষকের দুরবস্থা প্রভৃতির কারণে এই ব্যবস্থা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। ফলে জমিদারদের অত্যাচারে প্রজাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠলে সরকার প্রজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1859 ও 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করেন। আর তোমাদের এখানে শেষ প্রশ্ন দেখো, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর দেখো, ক্যান্টন বাণিজ্য। চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর তাংযুগ থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ক্যান্টন ছিল চীনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। নানকিংয়ের সন্ধি কত সালে হয়েছিল? এখানে একটু লক্ষ্য করবে, 1842 খ্রিস্টাব্দে। নানকিংয়ের সন্ধির আগে পর্যন্ত গোটা চীনে বিদেশিদের কাছে রুদ্ধ থাকলেও একমাত্র ক্যান্টন ছিল বিদেশিদের কাছে উন্মুক্ত বন্দর। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবেই ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। এই প্রথা 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হওয়ার আগে পর্যন্ত চলে। ক্যান্টনের বাণিজ্যে প্রথম পর্বে পর্তুগিজরা এবং পরে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় জাতিগুলি নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য: 1759 খ্রিস্টাব্দে চীনে বিদেশিদের জন্য এক বন্দর কেন্দ্রিক ক্যান্টন বাণিজ্য শুরু।
ক্যান্টন বাণিজ্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়, যেমন 1 নম্বর পয়েন্ট দেখো, রুদ্ধদ্বার নীতি। ক্যান্টন বাণিজ্যের অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল। তারা ক্যান্টনে চীনা ফৌজদারি এবং বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল। বিদেশি বাণিজ্য কুঠিতে মহিলা ও আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষে ক্যান্টনে আসা বিদেশি বণিকদের এই বন্দর ছেড়ে চলে যেতে হতো। চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 2 নম্বর পয়েন্ট দেখো, মূল শহরে প্রবেশে বাধা। ক্যান্টন বন্দরে বাণিজ্য করতে আসা ইউরোপীয় বণিকরা শহরের প্রধান ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস ও বাণিজ্যিক কার্যকলাপ চালাতে বাধ্য হতো। তাদের কখনো প্রধান ফটক অতিক্রম করে মূল শহরে প্রবেশের অধিকার ছিল না। বণিকদের ক্যান্টন শহরে প্রাচীরের বাইরে বাস করলেও তাদের স্ত্রী সন্তানদের রেখে আসতে হতো ম্যাকাওয়ে। 3 নম্বর পয়েন্ট দেখো, কোহং প্রথা। বিদেশি বণিকরা চীনের ক্যান্টন বন্দরে এসে স্বাধীনভাবে বা সরাসরি এখানকার বাণিজ্যে অংশ নিতে পারতো না, কেননা বিদেশি বণিকদের কোনো অবস্থাতেই চীনে অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হতো না, বা অন্য যে কোনো বণিকদের কাছ থেকেও সস্তা দরে তাদের মাল কেনার অধিকার ছিল না। চীন সরকার একমাত্র কোহং নামক বণিক সংঘকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দিয়েছিল। এই বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে একমাত্র কোহং বণিকদের কাছ থেকেই মাল কিনতে বাধ্য ছিল। 4 নম্বর পয়েন্ট দেখো, কোহংদের দুর্নীতি। ক্যান্টনের একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়ে কোহং বণিকরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। একচেটিয়া এই অধিকার পাওয়ার জন্য তারা চীনা রাজদরবার, আদালত ও শুল্ক অধিকর্তাকে বিপুল অর্থ উৎকোচ হিসেবে দিত। বিদেশিদের বাণিজ্যের শর্ত তারাই ঠিক করতো। এরপর বাণিজ্যের বেশিরভাগ লভ্যাংশ কোহং বণিকরা আত্মসাৎ করত। 5 নম্বর পয়েন্ট দেখো, ব্যক্তিগত বাণিজ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অন্যান্য ইউরোপীয় দেশের বণিকরা চীনের ক্যান্টন বন্দরে যে বাণিজ্য করত তা ছিল মূলত ব্যক্তিগত মালিকানা ভিত্তিক বাণিজ্য। এই বাণিজ্যের জন্য চীনের সঙ্গে বিদেশি বণিকদের কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন পড়তো না। 6 নম্বর পয়েন্ট দেখো, ব্রিটিশ বণিকদের প্রাধান্য। ক্যান্টন বাণিজ্য প্রথম দিকে পর্তুগিজরা প্রবেশ করলে পরবর্তীকালে ব্রিটিশ বণিকরা এই বাণিজ্যের শ্রেষ্ঠত্ব অর্জন করে। ক্যান্টনে ব্রিটিশ বণিকদের চায়ের বাণিজ্য সর্বাধিক উল্লেখযোগ্য ছিল। এছাড়া তারা রেশম, মৃৎপাত্র, দারুচিনি, ঔষধপত্র প্রভৃতি ইংল্যান্ডে রপ্তানি করত। তারা ইংল্যান্ড থেকে পশম বস্ত্র, লোহা, টিন, সীসা, পশুর লোম প্রভৃতি চীনে আমদানি করত। চীনের সঙ্গে ইংল্যান্ডের এই বাণিজ্য দেশীয় বাণিজ্য নামে পরিচিত ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে ক্যান্টন বাণিজ্যে আমেরিকার স্থান ছিল দ্বিতীয়। সবশেষে উপসংহার, ব্রিটিশ বণিকরা 19 শতকের প্রথম থেকে ভারত থেকে চোরাপথে চীনে আফিম রপ্তানি করতে থাকে। ফলে ক্যান্টনে বাণিজ্যের চরিত্র বদলাতে শুরু করে। আফিমের ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ব্রিটেনের বিরোধের ফলে প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইং চীন যুদ্ধ, যেটা ঘটেছিল 1839 থেকে 42 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে ক্যান্টন ব্যবস্থা ভেঙে পড়ে। চীন ক্যান্টন সহ বেশ কয়েকটি বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয়। এভাবেই ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে। তো সবাইকে ধন্যবাদ। অবশ্যই উত্তরগুলো তোমরা লিখে রাখবে এবং ভালো করে পড়াশোনা করো, একটা ভালো প্রস্তুতি নাও যাতে তোমাদের পরীক্ষার একটা ভালো রেজাল্ট করতে পারো। তো ততক্ষণে সবাই ভালো থাকো এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, কেননা এরকমের কিছু সাজেশান সাথে উত্তর নিয়ে কিন্তু আবারও পরের ভিডিওতে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ।